প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আবারও নতুন বছরের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে নতুন করে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। আজকে তোমাদের দশম শ্রেণীর জন্য আমি যে বিষয়ের উপর পাঠদান করব সেটি হচ্ছে ফিন্যান্স এবং ব্যাংকিং বিষয় থেকে তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি। এটার উপরে গত ক্লাসে কিছু আলোচনা ছিল। বর্তমান মূল্য নির্ণয় কিভাবে করে সেটি দেখিয়েছিলাম। আজকে আবার আলোচনা করব ভবিষ্যৎ মূল্য নিয়ে, এবং ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করে সেটি আমরা জানব। আমরা আরও জানতে পারবো আজকের ক্লাস শেষে সুযোগ ব্যয় কী, অপরচুনিটি কস্ট সেটি কি। তারপরে আমরা আরও জানতে পারবো এখান থেকে যে রুল 72 বা রুল 72 এটি কি সেটি জানব, এবং বার্ষিক প্রকৃত সুদের হার বা এফেক্টিভ অ্যানুয়াল রেট, সংক্ষেপ করলে হবে EAR, এটি কি এটিও আমরা আজকে জানার চেষ্টা করব। তাহলে দেখো, প্রথমে আমাদের জন্য যে টপিকটা আমি আজকে নির্ধারণ করেছি সেটি হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় হচ্ছে কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অপর প্রকল্পের আয়ের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। অর্থাৎ আমার কাছে যদি একাধিক প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ থাকে, একের অধিক প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ থাকে, সেক্ষেত্রে আমাকে যদি দুইটা প্রকল্প থেকে বেছে নিতে হয়, যে কোনো একটি প্রকল্প আমাকে চয়েস করতে হয়, সেক্ষেত্রে একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে গিয়ে আমার অপর প্রকল্প হতেও তো আয় হতো কিছু না কিছু, সেই যে আয়ের সুযোগটা আমি ত্যাগ করছি সেটাই হচ্ছে আমার সুযোগ ব্যয়। একটা এক্সাম্পল দিয়ে আমি ক্লিয়ার করি। এক্স পেন উৎপাদন করছি আমি, আমার কোম্পানির দুটি প্রোডাক্ট, একটা হচ্ছে এক্স পেন আর একটা নাম হচ্ছে ওয়াই স্কেল। দুটা প্রোডাক্ট আমার কোম্পানির, হচ্ছে দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে কলম আর একটা হচ্ছে স্কেল। এখন আমি দেখলাম যে যদি আমার দুইটার থেকে একটা উৎপাদন আমাকে রাখতে হবে আর একটা উৎপাদন বন্ধ করতে হবে, তো দেখা গেল এই দুইটার মধ্যে দুইটারই আমার প্রাথমিক বিনিয়োগ, ধরো আমার 1 লক্ষ টাকা দিয়ে আমি উৎপাদন শুরু করতে পারি। 1 লক্ষ টাকা দিয়ে আমি উৎপাদন শুরু করতে পারি যে কোনো একটা প্রোডাক্টে যদি আমি যাই, 1 লক্ষ টাকা দিয়ে আমি উৎপাদন শুরু করতে পারি, ভালো কথা। তো দেখা গেল এক্স পেন থেকে আমি প্রফিট আর্ন করতে পারবো, বা আমার মুনাফা হতে পারবে 50,000, ঠিক আছে। আর যে আমার স্কেল যে প্রোডাক্টটা এই প্রোডাক্ট থেকে আমি প্রফিট আর্ন করতে পারবো বা লাভ করতে পারবো। প্রফিট বাংলা করলে কি হবে? লাভ। এটা আমি করতে পারবো ধরো 30,000। দুইটা থেকেই কিন্তু আমার মুনাফা হচ্ছে। আমি স্কেল উৎপাদন করি অথবা আমি কলম উৎপাদন করি, দুইটা প্রোডাক্ট থেকেই কিন্তু আমার লাভ হচ্ছে। এখন আমি কোন সুযোগটা আমি গ্রহণ করব? অবশ্যই আমার যেটাতে বেশি মুনাফা হবে, অধিক আয় যেটাতে হবে, সেটা আমি গ্রহণ করব। তাহলে আমি চাচ্ছি যে আমি যেহেতু পেন থেকে আমি 50,000 আমি মুনাফা পাবো এবং আমার স্কেল থেকে 30,000 মুনাফা পাবো, সুতরাং আমার জন্য চয়েজেবল প্রজেক্ট বা চয়েজেবল প্রকল্প, পছন্দনীয় প্রকল্পটি হচ্ছে কলম উৎপাদন, কারণ এখান থেকে আমি অধিক মুনাফা পাবো। আমি কিন্তু স্কেল উৎপাদন করলেও মুনাফা পেতাম, কিন্তু সেক্ষেত্রে আমি তুলনামূলকভাবে মুনাফা কম পেতাম। এই যে আমার একাধিক প্রকল্প, তাহলে আমি বলতে পারি একাধিক প্রকল্পে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে, একাধিক না, এখানে একের অধিক, দুইটি আছে, তিনটি থাকতে পারে, চারটি থাকতে পারে। একাধিক প্রকল্পে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের ফলে অপর প্রকল্পের হতে আয়ের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। তাহলে হোয়াট ইজ অপরচুনিটি কস্ট, যেটাকে ইংরেজিতে বলে অপরচুনিটি কস্ট। তাহলে তুমি লিখে নাও সুযোগ ব্যয় কি। একাধিক প্রকল্পে আমরা এটা লিখব কি, একাধিক প্রকল্পের বিনিয়োগ সুযোগে
ক্ষেত্রে কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের ফলে অপর প্রকল্পের আয়ের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট বলে। ওকে, তাহলে আমি যদি সংজ্ঞাটার আবার ব্যাখ্যা দেই, যদি আবার তোমাদেরকে বোঝাই, যে আমার কাছে এটা বোঝা খুবই জরুরি, এটা কিন্তু তোমরা ভুল করো, এবং এটা ম্যাক্সিমাম সৃজনশীল এই তৃতীয় অধ্যায় থেকে ম্যাক্সিমাম সৃজনশীলেই খ নম্বরে গিয়ে তোমরা এটা পাবে যে সুযোগ ব্যয় কি ব্যাখ্যা করো। তাহলে আমি সুযোগ ব্যয় কি এটা যদি আমি সংজ্ঞা দিতে যাই, একাধিক প্রকল্পে বিনিয়োগের সুযোগের ক্ষেত্রে। এবার আসো আমার এই যে এক্সাম্পলটা, এখানে আমার দুইটা প্রকল্প আছে, একটা হচ্ছে এক্স কলম উৎপাদন করতে পারি অথবা ওয়াই স্কেল উৎপাদন করতে পারি। তাহলে আমার একের অধিক প্রকল্প, দুইটা প্রকল্প এখানে একের অধিক। একাধিক প্রকল্পে বিনিয়োগের সুযোগের ক্ষেত্রে আমার দুইটাতেই বিনিয়োগের সুযোগ আছে, কিন্তু আমি কি করলাম, কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের ফলে আমি দেখলাম যে আমার এই কলম থেকে বেশি মুনাফা হবে, তাহলে আমার জন্য পছন্দনীয় বিনিয়োগ প্রকল্প হচ্ছে আমি কলমে বিনিয়োগ করব। এখান থেকে আমি পাচ্ছি কত, 50,000, এটাতে বিনিয়োগ করলাম। এই বিনিয়োগের ফলে অপর প্রকল্পের আয়ের সুযোগ ত্যাগ করাকে, অপর প্রকল্প থেকে আমার আয়ের সুযোগ ছিল কত, 30,000, এটা আমি ত্যাগ করলাম। তাহলে অপর প্রকল্পের আয়ের সুযোগ ত্যাগ করাকে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় বলে। তাহলে আমার এখান থেকে এই এক্সাম্পল থেকে আমার অপরচুনিটি কস্ট কত, 30,000 টাকা। ক্লিয়ার করতে পারলাম? আশা করি তোমরা এটা বুঝেছো এবং এ অনুযায়ী পরীক্ষা একটা এক্সাম্পল দিতে পারবে। রুল 72 হচ্ছে মেয়াদ এবং সুদের হার নির্ণয়ের ক্ষেত্রে এটা কাজে লাগে। যখন প্রকল্পে বিনিয়োগ থেকে দ্বিগুণ অর্থ প্রাপ্তির কথা বলা থাকে, দ্বিগুণ অর্থ প্রাপ্তি থাকতে হবে। যেমন 5 লক্ষ টাকা জমা রাখলাম, 5 বছর পরে নির্দিষ্ট মেয়াদ শেষে 5 বছর পরে 5 লক্ষ টাকা থেকে আমি পাবো 10 লক্ষ টাকা, তাহলে কত হলো, দ্বিগুণ। ঠিক আছে, তাহলে এই যে দ্বিগুণ অর্থ প্রাপ্তির কথা বলা থাকে, কোনো বিনিয়োগ থেকে নির্দিষ্ট মেয়াদ শেষে যখন দ্বিগুণ অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকে, তখন রুল 72 পদ্ধতি ব্যবহার করে সুদের হার নির্ণয় করা যায় মেয়াদ দেওয়া থাকলে, অথবা মেয়াদ নির্ণয় করা যায় সুদের হার দেওয়া থাকলে। দুইটার যে কোনো একটা জিনিস থাকা লাগবে। তাহলে আমি বলতে পারি রুল 72 হচ্ছে যখন, রুল 72 এটা এখানে লিখি, এখন আমার আলোচনার বিষয় হচ্ছে রুল 72। রুল 72 যখন নির্দিষ্ট মেয়াদ শেষে, যখন নির্দিষ্ট মেয়াদ শেষে দ্বিগুণ অর্থ প্রাপ্তির সম্ভাবনা বা উল্লেখ থাকে, তখন মেয়াদ দেয়া থাকলে সুদের হার নির্ণয় করা যায়, সুদের হার নির্ণয় করা যায়, অথবা সুদের হার দেয়া থাকলে মেয়াদ নির্ণয় করা যায়, মেয়াদ নির্ণয় করা যায়। সে পদ্ধতিকে রুল 72 বলে। ওকে, তাহলে আমি কি বললাম, যখন নির্দিষ্ট মেয়াদ শেষে, সেটা হোক 3 বছর, হোক 5 বছর, 10 বছর, যেটাই থাকুক, নির্দিষ্ট মেয়াদ শেষে যখন দ্বিগুণ অর্থ প্রাপ্তির সম্ভাবনা উল্লেখ থাকে, তখন মেয়াদ দেওয়া থাকলে আমরা কি নির্ণয় করতে পারবো, সুদের হার। মূল কথা এটাই, মেয়াদ দেওয়া থাকলে আমরা নির্ণয় করতে পারবো সুদের হার, অথবা সুদের হার দেওয়া থাকলে আমরা নির্ণয় করতে পারবো মেয়াদ।
এই পদ্ধতিটাই হলো রুল 72। কিভাবে? তখন কি হবে, এই যে 72কে যদি আমি মেয়াদ দিয়ে ভাগ করি, মেয়াদ মানে কি সময়, 5 বছর 10 বছর 3 বছর যেটাই বলা থাকলো, সেই সময় দিয়ে সেই মেয়াদ দিয়ে আমি 72কে যদি ভাগ করি, তখন আমি পাবো সুদের হার। অথবা অন্য কথায় বললে, সুদের হার দেওয়া থাকলে মেয়াদ নির্ণয় করা যায়। সেটা কিভাবে? এই 72কে তখন ভাগ দিব সুদের হার দিয়ে, তখন পাবো কি আমি মেয়াদ। এক্ষেত্রে কিন্তু আমার অনেক বেশি সূত্র লেখার প্রয়োজন হচ্ছে না, অনেক বেশি হিসাব নিকাশ করার প্রয়োজন হচ্ছে না। খুব সিম্পল, খুব সহজভাবেই আমরা মেয়াদ দেওয়া থাকলে সুদের হার নির্ণয় করতে পারি, যেটা জানা জরুরি। আবার সুদের হার দেওয়া থাকলে মেয়াদ নির্ণয় করতে পারি, যে কত সময়ে দ্বিগুণ হবে সেটাও জানা জরুরি। তবে সেক্ষেত্রে এই পদ্ধতিটা তুমি তখনই ব্যবহার করতে পারবে যখন মেয়াদ শেষে দ্বিগুণ অর্থ প্রাপ্তির কথা বলা থাকবে। তো এবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমাদের রুল 72কে প্রুফ করার চেষ্টা করি। জনাব আকাশ 5 বছর মেয়াদে অর্থ জমা রেখে 5 বছর মেয়াদে অর্থ জমা রেখে 5 বছর মেয়াদে অর্থ জমা রেখে মেয়াদ শেষে দ্বিগুণ মেয়াদ শেষে সুদ আসলে মেয়াদ শেষে সুদ আসলে দ্বিগুণ অর্থ পেল, তার জমাকৃত অর্থে সুদের হার কত ছিল? ওকে, এটা আমাদের যদি জানার প্রয়োজন হয় তখন আমরা কি করতে পারি, আমি একটু এক্সাম্পলটা বুঝি আবার। যে জনাব আকাশ 5 বছর মেয়াদে অর্থ জমা রেখে, এটা একটা নির্দিষ্ট মেয়াদ, 5 হতে পারে, 6 হতে পারে, যে কোনো মেয়াদই হতে পারে। মেয়াদ শেষে সুদ আসলে দ্বিগুণ, এই যে দ্বিগুণ বললো তাই না, দ্বিগুণ। এখনই আমি কি ব্যবহার করতে পারবো? রুল 72। তার জমাকৃত অর্থে সুদের হার কত ছিল? তাহলে এখন আমি সেটা কিভাবে জানবো? আমরা জানি যেখানে দ্বিগুণ বলা থাকবে মেয়াদ শেষে, সেক্ষেত্রে রুল 72 পদ্ধতি ব্যবহার করা যায়। তাহলে এটার সলিউশন যদি করি আমি, রুল 72 অনুসারে আমরা জানি 72কে ভাগ দিতে হবে কত দিয়ে? এখানে যেহেতু মেয়াদের উল্লেখ আছে, তাহলে 72কে আমি 5 দিয়ে ভাগ করলাম। 72কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 72 ভাগ 5, 14.4। তাহলে তার সুদের হার কত ছিল? তাহলে তার সুদের হার ছিল 14.4%। ঠিক আছে, এটা ছিল তার বার্ষিক সুদের হার। এটা আমরা নির্ণয় করলাম কিভাবে? খুব সিম্পল, খুব সহজভাবে। 72কে মেয়াদ দিয়ে ভাগ করলাম, মেয়াদ শেষে আমি সুদের হার পেলাম 14.4%। এখন এখানে যদি এভাবে হতো, জনাব আকাশ, এবার আমরা তো সুদের হার নির্ণয় করলাম তাই না, এবার আমরা মেয়াদ কিভাবে একই ফর্মুলায় নির্ণয় করে সেটা দেখব। যদি এখানে বললাম জনাব আকাশ, এখানে লিখবো আমরা এই পার্সেন্ট আবার উল্লেখ করে দিব, 14.4% সুদে অর্থ জমা রেখে মেয়াদ শেষে সুদ আসলে দ্বিগুণ অর্থ ফেরত পেল। তার জমাকৃত অর্থের, এখানে কি হবে? তার জমাকৃত অর্থের মেয়াদ কত ছিল? ঠিক আছে, তাহলে দেখো আমি এখন এবার এটা আবার মুছে দিয়ে বলি। যেহেতু আমি একটু আগে কি বের করলাম, 72কে দ্বিগুণ মেয়াদ শেষে আমি সুদের হার মেয়াদ দিয়ে ভাগ করে সুদের হার নির্ণয় করলাম। এবার আমার কি আছে? এবার ধরো ওই সুদের হারটাই দেওয়া আছে, এখন আমি দেখবো যে আসলে আমার কথা সত্য কিনা। তাহলে 14.4% সুদ দেওয়া আছে এবং মেয়াদ শেষে দ্বিগুণ, এই যে দ্বিগুণ, মেয়াদ শেষে দ্বিগুণের কথাও বলা আছে। ঠিক আছে, তার জমাকৃত অর্থের মেয়াদ কত ছিল? এবার আমাকে মেয়াদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি রুল 72 অনুসারে
রুল 72 অনুসারে 72কে যদি আমি সুদের হার দিয়ে ভাগ করি, 72কে যদি আমি সুদের হার দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি মেয়াদ। তাহলে আমার 72 ডিভাইডেড বাই সুদের হার কত? 14.4। তাহলে দেখি এবার আমি মেয়াদ পাই কিনা। 72 ভাগ 14.4 5। দেখো তার মেয়াদ কত? 5 বছর। একটু আগে কিন্তু আমি 5 বছরের মেয়াদ দিয়েছিলাম, সুদের হার নির্ণয় করা লাগছে, তো সেক্ষেত্রে আমি সুদের হার পেয়েছিলাম কত? 14.4। ওইটাকে প্রুফ করার জন্য এবার আমি কি করলাম? সুদের হারটা উল্লেখ করে দিলাম এক্সাম্পলে। আমি দেখলাম যে মেয়াদ পাওয়া যায় কিনা। তো দ্বিগুণ কথাও আমার বলা থাকলো। তো দ্বিগুণ যখনই আমি পেয়েছি, আমি চিন্তা করলাম যে আমার তাহলে এবার এটাকে কি করতে হবে? 72কে আমি সুদের হার দিয়ে ভাগ করে দেখি। তো 72কে সুদের হার দিয়ে ভাগ করে আমি মেয়াদ পেয়ে গেলাম কত? 5 বছর। তাহলে আমার কথা প্রমাণিত হলো যে যখন নির্দিষ্ট সময় শেষে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বা অর্থপ্রাপ্তির কথা দ্বিগুণ বলা থাকবে, তখন রুল 72 ব্যবহার করে বা রুল 72 পদ্ধতি ব্যবহার করে আমরা মেয়াদ দেওয়া থাকলে সুদের হার নির্ণয় করতে পারি, অথবা সুদের হার দেওয়া থাকলে মেয়াদ নির্ণয় করতে পারি। এই পদ্ধতিটাই হচ্ছে রুল 72। ওকে, এবার আসো শেষ টপিক আমাদের বার্ষিক প্রকৃত সুদের হার। বার্ষিক প্রকৃত সুদের হার, যেটাকে বলে EAR, অর্থাৎ এফেক্টিভ অ্যানুয়াল রেট। এফেক্টিভ অ্যানুয়াল রেট বাংলা করলে হবে বার্ষিক প্রকৃত সুদের হার। বার্ষিক প্রকৃত সুদের হার এটা কখন কাজ করে? বার্ষিক প্রকৃত সুদের হারটা আমরা নির্ণয় করতে পারবো তখন যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধি সুদের কথা উল্লেখ থাকবে। চক্রবৃদ্ধি সুদের উল্লেখ থাকলে তখনই কেবলমাত্র বার্ষিক প্রকৃত সুদের হার বা এফেক্টিভ অ্যানুয়াল রেট নির্ণয় করা যায়। বার্ষিক প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্রটি হচ্ছে EAR equal to 1 plus I divided by M whole to the power M minus 1। ঠিক আছে, EAR 1 plus I by M whole to the power M minus 1, যেখানে M হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা, I হচ্ছে সুদের হার। ঠিক আছে, এই পদ্ধতি ব্যবহার করে আমি বার্ষিক প্রকৃত সুদ কত সেটা জানতে পারি। প্রকৃত সুদ কখনই কাজ করবে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। বার্ষিক ভিত্তিতে যদি একটা নির্দিষ্ট সুদ উল্লেখ থাকে, সেটা তো বোঝাই যায় যে বছরে এই পরিমাণ সুদ সে পাবে। কিন্তু প্রকৃত সুদের কথাটা তখনই আসবে যখন চক্রবৃদ্ধির উল্লেখ থাকে, অর্থাৎ প্রত্যেক মাসে মাসে যদি সুদ দেয় তখন 12 বার চক্রবৃদ্ধি হবে, প্রত্যেক 2 মাস অন্তর সুদ দিলে 6 বার চক্রবৃদ্ধি হবে, 3 মাস অন্তর দিলে বছরে 4 বার চক্রবৃদ্ধি হবে। এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি, এম এর মান নিয়ে আমি গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। ছোট একটা এক্সাম্পল দিয়ে আমি এটাকে প্রুভ করব। জনাব রহিম ত্রৈমাসিক 10% চক্রবৃদ্ধি সুদে অর্থ জমা রাখলেন। তার বার্ষিক প্রকৃত সুদ EAR কত, এটা নির্ণয় করতে বলছে। তাহলে কি লিখলাম? জনাব রহিম ইনি কি করছেন? ত্রৈমাসিক 10% চক্রবৃদ্ধি সুদে অর্থ জমা রাখছেন, তার বার্ষিক প্রকৃত সুদের হার কত? আমরা জানি EAR equal to 1 plus I by M whole to the power M minus 1। এখানে 1 প্লাস I এর মান কত? I হচ্ছে 10% সুদের হারে, যে 10%, এটাকে 100 দিয়ে ভাগ করলে হবে 10 ভাগ 100, এটা হবে 0.1। তাহলে I এর মান হচ্ছে 0.1। আর কি প্রয়োজন আমার? M হচ্ছে চক্রবৃদ্ধি। কয়বার চক্রবৃদ্ধি হবে? ত্রৈমাসিক হলে, ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর, তো 12কে তুমি 3 দিয়ে ভাগ দাও না, কত হবে? M এর মান হবে কত? তাহলে আমি কি করলাম? এই যে আমাদের এখানে বলা আছে কি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, তাহলে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হলে আমরা কি করব? 12কে 3 দিয়ে ভাগ করব। M এর মান পাওয়া যাবে কত? 4। তাহলে M এর মান হচ্ছে এখানে 4।
আই এর মান 0.1, এম এর মান 4 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1 কত হবে? এটাকে আমরা ক্যালকুলেটরে কিন্তু একবারে করে ফেলতে পারি। এটা বারবার তোমার ক্যালকুলেটরে যে ঝামেলা করার প্রয়োজন নেই। তুমি কি করবা? ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, 1 প্লাস 0.1 ভাগ 4 ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার 4 যেটা হবে -1। এটা হয় 0.1038। এটাকে গুণ করব আমরা কি শেষে মনে রাখতে হবে অ্যান্সার যেটা আসবে সেটাকে কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয় শতকরায় আমার দশমিক থেকে কি করার জন্য? পূর্ণ সংখ্যায় নেওয়ার জন্য। তাহলে 10.38%। দেখো এখানে কিন্তু সে বার্ষিক সুদ ত্রৈমাসিক সুদ অফার করলো কত? 10%। কিন্তু 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি হয়ে বছর শেষে দেখা গেল যে এটা ঠিক থাকছে না, কিছু পরিমাণে বেড়ে যাচ্ছে, চক্রবৃদ্ধি হয়ে এটা কিন্তু বৃদ্ধি পেল, 10.38% হয়ে গেল, 10.38% কিছু পরিমাণে বৃদ্ধি পেল। তাহলে তার প্রকৃত সুদ কত? 10% উল্লেখ থাকলেও তার প্রকৃত সুদ কিন্তু 10% না, তার প্রকৃত সুদ হচ্ছে 10.38%। এটাই হচ্ছে আমাদের বার্ষিক প্রকৃত সুদের হার বা এফেক্টিভ অ্যানুয়াল রেট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। তোমাদের আজকে আমি যা যা জিনিস শেখালাম এই জিনিসগুলো এই যে এখানে বোর্ডে লেখা সুযোগ ব্যয়, বার্ষিক প্রকৃত সুদের হার এবং রুল 72 এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। বাসায় তোমরা এই ধরনের এক্সাম্পল প্র্যাকটিস করবে। আজকের মতো তোমাদের জন্য আমার লেসন প্ল্যান বা ক্লাস ছিল এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।